নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। দিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। পাশাপাশি শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরো 2 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। দেখুন, পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। সকাল 7টা নাগাদ মন্ত্রীর লেকটাউনের 2টি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ির বাইরে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সুজিতের বাড়ির নিচে এসে পৌঁছেছে পুলিশও। এর আগে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রে সুজিত বসুকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের 31শে অগস্ট তাকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। 2016 সালে দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সূত্র ধরেই ইডি শুক্রবার সকালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন মন্ত্রী। দমকল মন্ত্রীর অভিযোগ ছিল তার নাম বলিয়ে নেওয়ার জন্য তারই প্রাক্তন আত্মসহায়ককে চাপ দিচ্ছেন ইডির আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে পুজোর আগেই দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর সেই প্রসঙ্গেই অক্টোবর মাসে লেকটাউনের এক পথসভায় সুজিত জানিয়েছিলেন, নিতাই আমার আত্মসহায়ক ছিল, প্রথমবার কাউন্সিলর হয়েছে, এখন পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে। ওর বাড়িতে গিয়ে 12 ঘন্টা ধরে তল্লাশি করছে, কিছুই পায়নি। তারপর এখন আবার নাম বলার জন্য ওর ওপর চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও 2 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাপস বড়নগরের তৃণমূল বিধায়ক, তার বউবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি। অন্যদিকে সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগে উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ চক্রবর্তী। শুক্রবার সকাল 7:45 নাগাদ বিরাটের খালিশাকোটা পল্লীতে তার বাড়িতে ঢুকে ইডির আধিকারিকের দল। সুবোধ চক্রবর্তীর বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর শান্তম চক্রবর্তী। শান্তম দা, আমরা এর আগেও দেখেছি সুজিত বসুকে তলব করা হয়েছিল, এবং শুধু সুজিত বসু নন, আরো 2 তৃণমূল নেতার বাড়িতেও ইডি হানা দিয়েছে। কি বলবে তুমি এই প্রসঙ্গে? আমি একদম শুরুতেই বলতে চাইবো সেটা হচ্ছে যে আজকে সকাল থেকেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা দিয়েছে সকাল 7টা নাগাদ। লেকটাউনে 2টি বাড়ি রয়েছে সুজিত বসুর, এবং সেই 2টি বাড়িতেই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রথমে বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে, এবং তারপর সেখানে এসে পৌঁছয় পুলিশও। অর্থাৎ পুলিশকে ইনফর্ম করেই সিআরপিএফ জওয়ানরা এসেছিলেন, ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন, সেরকমটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকজন বিধায়ক, হেভিওয়েট বিধায়ক, এবং সেই সঙ্গে সঙ্গে বিধানসভায় চিফ হুইপ তাপস রায়, তার বাড়িতেও সেখানেও বরানগরের তৃণমূল বিধায়ক তিনি, কিন্তু তার বউবাজারে বাড়ি, এবং সেই বউবাজারের বাড়িতেই হানা দেয় ইডি। এবং সেই সঙ্গে সঙ্গে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, যিনি যথেষ্ট সুজিত ঘনিষ্ঠ বলে জানা যায়, তিনি তার বাড়িতেও হানা দেয় এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তো এই বিষয়টার মানে এই যে তল্লাশি বা এই যে হানা, এই সবটাই হচ্ছে পুর নিয়োগ দুর্নীতি মামলায়, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখবো যে সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভা, তুমি একটু আগে আমাদের প্রতিবেদনে এরকমটাই জানাচ্ছিলে যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আগে তিনি ছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান, এবং তার বিরাটিতে যে খলিশাকোটা পল্লীতে বাড়ি রয়েছে সেখানে ইডি আধিকারিকের দল হানা দেয়, এবং সেখানেও আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় বাহিনী প্রথমে বাড়ির চারপাশ ঘিরে ফেললো, এবং তারপর ইডি আধিকারিকের দল সেখানে ঢুকলেন। আসলে খুব সম্প্রতি যে ঘটনা দুটি ঘটে গিয়েছে, একটি বনগাঁয় এবং অন্যটি
ঘটে গিয়েছে সন্দেশখালীর সরবেরিয়াতে, সেই ঘটনাগুলির কথা মাথায় রেখেই হয়তো অতিরিক্ত সতর্কতা নিয়ে ইডি আধিকারিকরা সেখানে এসে উপস্থিত হন। এর আগে পুরো নিয়োগ দুর্নীতির যে অভিযোগের তদন্ত, সেখানে অন্য একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুজিত বসুকে তলব করেছিল গত বছর, অর্থাৎ 2023-এর অগস্ট মাসে তাকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। এরকমটাই জানা যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত তো বেশ কিছুদিন ধরেই চলছে এবং সেই তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রে এরকমটাই জানা যাচ্ছে যে সেই কারণেই, সেই নথির সূত্র ধরেই সুজিত বসুর বিধাননগরের দুটি বাড়িতে সেখানে এসে হানা দেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত জানিয়ে রাখবো যে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু একসময় 2016 সালে, এবং সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল এরকমটাই বিভিন্ন নথি সূত্রে ধারণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, এবং সেই সূত্র ধরেই আজকে দমকল মন্ত্রীর বাড়িতে তারা হানা দিয়েছে এরকমটাই মনে করা যাচ্ছে। এর আগে অবশ্য তুমি আমাদের যে প্রতিবেদনটি দেখালে, সেই প্রতিবেদনটিতেও এরকমটা বলা হয়েছে যে সুজিত বসু এর আগেও অভিযোগ করেছিলেন যে তার নাম বলিয়ে দেওয়ার জন্য তাঁরই প্রাক্তন আত্মসহায়ক তাকে চাপ দেওয়া হচ্ছে, ইডি আধিকারিকরা চাপ দিচ্ছেন তাকে। তিনি হচ্ছেন নিতাই দত্ত। নিতাই দত্ত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। তো তার যে তাকে যে তার বাড়িতে আর কি, নিতাই দত্তর বাড়িতে হানা দিয়েছিল ইডি গত বছর 2023-এ পুজোর আগে। সেই সূত্র ধরে বেশ কিছু তথ্য পায় ইডি, বেশ কিছু নথি পায় ইডি, এবং সেই সূত্রে সুজিত বসুর বাড়িতে হানা এরকমটাই মনে করা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং এই যে গোটা ঘটনা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে তল্লাশি অভিযান চলছে সুজিত বসুর বাড়িতে, তাপস রায়ের বাড়িতে এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে, এবং আরো একটি জায়গায়, 4টি জায়গায় মোট তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গত 19 মার্চ, অর্থাৎ গত বছরের 19 মার্চ, প্রায় 10 মাস আগে অয়নশীলকে গ্রেপ্তার করেছিল ইডি, তোমার মনে থাকতে পারে। এবং সেই সময় অয়নশীলের সল্টলেকের যে দপ্তর, সেই দপ্তরে তল্লাশিও চালানো হয়, এবং রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদের চাকরি প্রার্থীদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট গুলি পাওয়া গিয়েছিল সেই সময়। এবং ইডি সূত্রে এরকমটাই জানানো হয়েছিল যে অয়নশীল তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি মোট 200 কোটি টাকা তুলেছিলেন বিভিন্ন পুরসভায় পাইয়ে দেওয়ার জন্য, চাকরি পাইয়ে দেওয়ার জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে 200 কোটি টাকা তুলেছিলেন। আর এরপরেই স্ক্যানারে চলে আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। এই ঘটনার পরেই, অর্থাৎ এই অয়নশীল কাণ্ডের পরেই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি রাজ্যের যে ইদানিংকালে যে দুর্নীতিগুলির অভিযোগ বারংবার উঠেছে, সেই দুর্নীতির মধ্যে একেবারে টপ লিস্টে চলে আসে বলা যেতে পারে। এবং সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই কে তদন্তের ভার দেন, এবং তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই বিষয়টিকে কেন্দ্র করে। তারপর শীর্ষ আদালত খারিজ করে দেয় সেই আর্জি, এবং পুরো নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ জারি থাকে। এরপর ইডিও আর্থিক দুর্নীতির যে বিষয়টি, যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক দুর্নীতির বিষয়গুলি দেখে, সে কারণে আর্থিক দুর্নীতির বিষয়টি চলে আসে ইডির কাছে। আর সেই সূত্রে আজ ইডি হানা দেয় রাজ্যের মন্ত্রী এবং আরো একজন বিধায়ক এবং আরো একজন কাউন্সিলরের বাড়িতে। সুপর্ণা। পাশাপাশি শান্তমদা, আমরা আরো একটা বিষয় জানতে চাইবো যে লোকসভা নির্বাচন রয়েছে সামনে, 2024-এর লোকসভা নির্বাচন, এবং আমরা দেখছি তার আগে ইডি যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। এর আগে সিবিআই তলব করেছিল মন্ত্রী সুজিত বসুকে, এবং এরপর তার বাড়িতে সরাসরি হানা। সুতরাং এটা মনে করা হচ্ছে যে ভোটের আগে কি কোথাও বেশি একটু তৎপর হয়ে উঠেছে। এবং আমরা এটাও তো জানি যে যখন সিবিআই তলব করেছিল মন্ত্রী সুজিত বসুকে, তারপর তিনি প্রেস কনফারেন্সও করেছেন, তারপর তিনি বহুবার বলেছেন যে তার আত্মসহায়ক যিনি ছিলেন তাকে জোর করে বলানোর চেষ্টা করা হচ্ছে সুজিত বসুর নাম। তুমি এই প্রসঙ্গটা নিয়ে কি বলবে? এখন লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে এই মুহূর্তে স্পর্ণা, এবং সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের ঘর গোছাতে নেমে পড়েছে ময়দানে। এবার তৃণমূল কংগ্রেসও স্বাভাবিকভাবেই নিজেদের ভেতরে দলীয় যে সংঘাত, সেই সমস্ত দলীয় সংঘাত ইত্যাদি ইত্যাদিগুলোকে কাটিয়ে উঠে তৃণমূল সুপ্রিমো গত পরশুদিনই পশ্চিম মেদিনীপুর নিয়ে যখন বৈঠক করছেন তার কালীঘাটের বাসভবনে,
সেখানেও তিনি এই বার্তাই দিয়েছেন যে নিজেদের মধ্যে যেন কোনো রকম সমস্যা না থাকে। তো নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই এটাও একটা সমস্যা এই মুহূর্তে রাজ্যের শাসক দলের, যে তাদের বিভিন্ন নেতা মন্ত্রীদের বারংবার তলব করা হচ্ছে, বিধায়কদের তলব করা হচ্ছে, কাউন্সিলরদের তলব করা হচ্ছে, কিংবা তাদের বাড়িতে চলে যাওয়া হচ্ছে এবং যে কোনো বিষয়ে, যে কোনো নিয়োগ দুর্নীতি হোক কিংবা রেশন দুর্নীতি হোক, বিভিন্ন দুর্নীতিতে দুর্নীতি মামলায় যে মামলাগুলি চলছে এই মুহূর্তে কোর্টের বিচারাধীন বিষয়, সেই সমস্ত বিষয়গুলিতে বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন। সন্দেশখালী সরবেরিয়ায় হোক কিংবা বিধান নগরের আহ, সুজিত বসুর বাসভবন, দমকল মন্ত্রীর বাসভবন, আমরা বারংবার দেখেছি শ্রীপর্ণা যে আহ, রাজ্যের বিধায়ক মন্ত্রীদের হেনস্থা বলবো না, তাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে কিংবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হোক কিংবা পার্থ চট্টোপাধ্যায়, বিভিন্ন ভাবে তারা স্ক্যানারে এসেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল কিন্তু বারংবার তীর নিক্ষেপ করেছে কেন্দ্রের দিকে, যেহেতু ইডি, সিবিআই কিংবা আয়কর দপ্তরের মতন যে সমস্ত দপ্তরগুলি, সেই দপ্তরগুলি কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে, কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে, সেহেতু সেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ভোটের আগে কাজে লাগানো হচ্ছে যাতে বিরোধী দলগুলি যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে এবং এই নিয়েই তাদের মাথা ব্যথার কারণ হয়ে থাকুক। তারা যাতে নির্বাচনের কাজে, তারা যাতে প্রচারের কাজে, তারা যাতে উন্নয়নের পরিষেবার যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, সেই কাজে খুব একটা মাথা ঘামাতে না পারে। তো এই অভিযোগটা বারংবার উঠেছে। আমি তোমাকে অবশ্যই বলবো যে গত অক্টোবর মাসে 2023-এ লেক টাউনের একটি পথসভায় সুজিত বসু বলেছিলেন যে নিতাই দত্তের কথা একটু আগে বলছিলাম, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতেও ইডি হানা দিয়েছিল। তিনি তার নাম করে বলেছিলেন যে নিতাই আমার আত্মসহায়ক ছিল, প্রথমবার কাউন্সিলর হয়েছে, এখন পুরসভার ভাইস চেয়ারম্যান। ওর বাড়িতে গিয়ে 12 ঘন্টা ধরে তল্লাশি করেছে, কিছুই পায়নি। তারপর এখন আমার নাম বলার জন্য ওর উপর চাপ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন যে শুধু বলছে সুজিত বসুর নামটা বলে দাও, লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। এটা কি ধরনের অত্যাচার? এই অভিযোগটা তিনি করেছিলেন। এটা গুরুতর অভিযোগ, যদিও পথসভায় তিনি করেছিলেন এই অভিযোগ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই এই রকম অভিযোগ শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে উঠছে তেমনটাই নয়। তুমি জানো, সম্প্রতি 3 দিন আগেই একটি সার্কুলার জারি করা হয় ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে, অর্থাৎ সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার রয়েছে, জোট সরকার রয়েছে, যেখানে বড় শরিক তাদের জাতীয় কংগ্রেস। তারা একটি সার্কুলার জারি করেন, একটি সরকারি নির্দেশিকা, যে নির্দেশিকায় বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী কোনো সংস্থা, অর্থাৎ ইডি, সিবিআই বা আয়কর দপ্তরের মতন কোনো সংস্থা যদি কোনো তথ্য চায় কিংবা কোনো কিছু জানতে চায় কিংবা কোনো নথি চায়, সেই নথি যাতে সরাসরি না দেওয়া হয়, যাতে ক্যাবিনেট সেক্রেটারিয়েট মানে রাজ্যের মন্ত্রিসভার যে সচিবালয়, সেই সচিবালয় এবং ভিজিলেন্স দপ্তরের মারফত সেই তথ্য বা নথি দেওয়া হয়। তো এক্ষেত্রে এরকমটাই মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে একটা অসহযোগিতার পথে যেতে চলেছে ঝাড়খণ্ড সরকার। এই প্রশ্নটা যেমন ওঠে, তেমনি সন্দেশখালী, সরবেরিয়া বা বনগার মতন ঘটনায় আমরা দেখতে পাই যেরকম ছবি, সেই ছবিতেও মনে হয় যে একটা জনরোষ কিন্তু তৈরি হচ্ছে এই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। কারণ কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করে কিন্তু শেষ করতে পারে না। এই অভিযোগ বারংবার তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ রাজ্যের মানে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে যে সেই পুরনো বাক্যটিকে স্মরণ করিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট যেমনটা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জামানায় বলেছিল যে সিবিআই হচ্ছে কেন্দ্রের পোষা তোতা পাখি, খাঁচায় বন্দি তোতা পাখি, সেই তোতা পাখির তত্ত্বটিকে সামনে এনে কেন্দ্রীয় এজেন্সি বারংবার হেনস্থা করছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। এই অভিযোগ পুরনো, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে পুরনিয়োগ মামলায় একটি নথিতেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর নাম পাওয়া গিয়েছিল এবং মানে ইডি সূত্রে এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেটা হচ্ছে অয়নশীল। ইডি সূত্রে খবর যে অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা এবং সেখানে যে সমস্ত নথি পাওয়া গিয়েছিল তাতেই সুজিত বসুর নাম পাওয়া গিয়েছিল, কিন্তু সুজিত বসুর নাম সরাসরি সেখানে লেখা ছিল না। এরকমটাই জানা যাচ্ছে যে ওই নথিপত্রে এসপি এইরকম সাংকেতিক একটি নামে সুজিতের পরিচয় দেওয়া হয়, অর্থাৎ সুজিত বসুর নামের আদ্যক্ষর সুজিত বসু, এসবি, এই আদ্যক্ষর মিলিয়ে নাকি ওই সাংকেতিক নামটি তৈরি করা হয়েছিল।
নাকি বলছি এই কারণে যে একেবারে সরাসরি তো ইডির কাছ থেকে সেই সমস্ত নথি আমাদের পাওয়ার কোনো উপায় নেই। সেই কারণে ইডি সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে রাজ্যের আরেক বিধায়কের নামও নাকি সেখানে রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে যে সেই সূত্রে খবর পাওয়া যাচ্ছে এরকমটাই যে পুরসভার বিভিন্ন পদে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার জন্য নাম সুপারিশ করেছিলেন এসপি এবং আরেকজন বিধায়ক এবং বেশ কয়েকজন পুরসভার পুরপ্রধান। তাঁদের সুপারিশ ক্রমেই মেডিকেল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, করণিক, গাড়ির চালক এই সমস্ত পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল, এরকমটাই নাকি জানিয়েছেন ইডি আধিকারিকদের অয়নশীল। প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই কুন্তল এবং শান্তনুর সূত্র ধরেই অয়নশীলের নাম সামনে আসে। গত বছরের 19 মার্চ তার অফিস এবং সল্টলেকে যে অফিস রয়েছে অয়নশীলের এবং হুগলিতে তার বাড়ি, সেখানে তল্লাশি চালিয়েছিল এবং সেই সময় ওএমআর শিট, দিস্তা উত্তরপত্র ওএমআর শিট পাওয়া গিয়েছিল এবং পাশাপাশি 28 পাতার একটি নথিও পান তদন্তকারীরা। এরকমটাই মনে করা হচ্ছে, সেটা যে মনে করা হয়েছিল তদন্তকারীদের তরফে সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নথি, কিন্তু তারপর দেখা যায় যে ওই নথির মধ্যে রাজ্যের একাধিক পুরসভার প্রার্থী তালিকা, পুর নিগমের প্রার্থী তালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশও রয়েছে, এরকমটাই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এবং সেই সমস্ত যে বাজেয়াপ্ত করা নথি, তার মধ্যে কিছু কোড ওয়ার্ড এবং সাংকেতিক চিহ্ন পান তদন্তকারী আধিকারিকরা এবং তারই পরিপ্রেক্ষিতে এই আজকের এই হানা, এরকমটাই মনে করা যায়। সুপর্ণা, ধন্যবাদ শান্তনুদা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে 11 দিনের একটি বিশেষ আচার অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স হ্যান্ডেলে হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র 11 দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, আর এই কথা মাথায় রেখে আমি আজ থেকে 11 দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। পাশাপাশি একটি বিশেষ ভিডিও অডিও বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি জানিয়েছেন, হিন্দু শাস্ত্র অনুসারে কোনো দেবমূর্তির প্রাণ প্রতিষ্ঠা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি জানিয়েছেন এর জন্য নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েকদিন আগে থেকেই সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণ প্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব। মহারাষ্ট্রের নাসিকে এই 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি, এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে আজ বিশেষ কর্মসূচি পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকালই সংবাদ মাধ্যমে এই দিনটি পালন করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। সূত্রের খবর, আজকের এই বিশেষ কর্মসূচিতে সিমলা স্ট্রিটে অবস্থিত স্বামীজির পৈতৃক বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে থাকবেন আরো অনেকেই। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে আজ বিশেষ কর্মসূচি পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকালই সংবাদ মাধ্যমে এই দিনটি পালন করার জন্য দলকে নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতা সুব্রত বক্সী। আর সূত্রের খবর, আজকের এই বিশেষ কর্মসূচিতে সিমলা স্ট্রিটে অবস্থিত স্বামীজির পৈতৃক বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সাথে থাকবেন আরো অন্যান্য নেতা মন্ত্রীরাও।
আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বালিপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বোম রাখার স্থান ঘিরে রেখে বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পাশে আমবাগানে কিভাবে আসলো বোমা, কে বা কারা এভাবে ব্যাগ ভর্তি বোমা রেখে গেল, খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সাত সকালে ফের বোমা উদ্ধার। আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বালিপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বোম রাখার স্থান ঘিরে রেখেছে বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। পঞ্চায়েতের পাশেই আমবাগানে কিভাবে আসলো বোমা, কে বা কারা রেখেছে এভাবে ব্যাগ ভর্তি বোমা, তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানা পুলিশ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।